মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সেই পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরো একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন মৌমিতা ব্যানার্জি। মৌমিতা সৌনিতা পাবলিকেশনের কর্ণধার এবং একাধারে নৃত্যশিল্পীও। তার একটি প্রেসও রয়েছে। আজ মৌমিতার সাথেই আড্ডা মারবো আমরা। মৌমিতা, কেটিভি বাংলার এই অনুষ্ঠান বিজয়িনীতে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। আচ্ছা মৌমিতা, পাবলিকেশনের যেই বিজনেস, সেটাতে জেনারেলি দেখা যায় যে ছেলেরাই করে। তো তুমি এই বিজনেসের সাথে কিভাবে জড়িয়ে পড়লে? শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা বলতে আমাদের তো এরকম কোনো ইচ্ছাই ছিল না আমার যে কখনো আমি প্রকাশনীতে আসবো বা এরকম বইয়ের ব্যবসা করব। এবার সাধারণত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কি হয় যে আমরা ছোট থেকে বড় হব, ভালো করে পড়াশোনাটা করব, একটা চাকরি করব, এটাই হয় সাধারণত। আমারও তাই কিন্তু ছিল। কিন্তু যত দিন যেতে থাকে তখন আমি বুঝতে থাকি যে এই 10টা 5টার ডিউটিটা ঠিক আমার জন্য নয়। আমি চাইনি এরকম একটা বাধা ধরা গণ্ডির মধ্যে পড়ে থাকতে বা আমার সেরকম কোনো অসুবিধা হোক, আমি সেটা কখনো চাইনি। কিন্তু কি করব, কিছু তো করতে হবে, নিজের পায়ে দাঁড়াতেও হবে। কি করব সেটা বুঝতে পারছিলাম না। এবার ছোট থেকে মা, একদম যখন ছোট ছিলাম 3.5 বছর, তখন থেকে মা নাচের ক্লাসে ভর্তি করে দিয়েছিল। তো ইচ্ছা ছিল নাচটাকে নিয়ে কেরিয়ার বানাবো। এবার যখন লকডাউন পিরিয়ডটা হয়, সেই সময়তে একটা জায়গাতে আমি ভূতের গল্প লেখার একটা কম্পিটিশন দেখি। তো সেইটা দেখে আমি মাকে জিজ্ঞাসা করি যে মা, আমি কি ওখানে নাম দেবো? তো মা তখন বলছিল হ্যাঁ দে। তো আমি তখন দিয়েছিলাম। তো ওখানে ওরকম 1200 অ্যাভাব পার্টিসিপেট ছিল, তার মধ্যে আমি 4th হই। তখন আমি জানলাম যে আমি লিখতে পারি। তার আগে আমি জানতাম না যে আমি লিখতে পারি। এবারে ছোটবেলা থেকে গল্পের বই পড়ার আমার ভীষণ একটা ন্যাক ছিল, কারণ সেটা আমার মায়ের জন্যই। আমার মা কি করতো যে আগে তো আমাদের সময় তখন টিভিটাই ব্যাপার ছিল, ফোনের তো অত চলছিল না, সবাই টিভিটা দেখতো। এবার মা কি করতো, মা আমাকে গল্পের বই দিত। আর ছোট থেকে গল্প শোনানোর এমন একটা আমাকে মা এ করে দিয়েছিল না, যে একদম নেশার মতন। মা আমাকে যখন খাওয়াতো তখন গল্প বলতো, গল্প শোনাতো আর কি। খেতে বসেও গল্প, শুতেও গল্প, সব সময় গল্পের মধ্যে থাকতাম আমি। এবার তার জন্য একটা গল্প শোনা বা পড়ার একটা নেশা তৈরি হয়ে যায়। তারপরে যখন বিভিন্ন জায়গাতে যেতাম বা বিভিন্ন মেলাতে যেতাম, বাচ্চারা যেরকম অনেক কিছু চাইতো, খেলা বা এই জাতীয় জিনিসগুলো, তার থেকে আমি গল্পের বইটা কিনতাম আর আমার মা আমাকে গল্পের বইই কিনে দিত। আর আমি বেসিক্যালি ভূতের গল্পটাই বেশি কিনতাম, কারণ আমি ওটাতে আমার ভীষণ ভালো লাগতো। আমি ভূতটা নিয়ে ভীষণ ভালোবাসি আর কি। তো সেই ভূতের গল্প পড়তাম বা অন্যান্য গল্পও পড়েছি, কিন্তু ভূতটা বেশি। তারপরে তো সে তার থেকে একটা গল্পের প্রতি একটা ছিল, তো আমি লিখিও বেসিক্যালি গল্পই। তো তখন জানলাম যে আমি লিখতে পারি। তারপরে করোনা টাইমে কম্পিটিশন থেকে ফার্স্ট লেখা শুরু। তারপরে বিভিন্ন পত্র পত্রিকার সাথে তারপরে আস্তে আস্তে আলাপ হলো। তো আলাপ হওয়ার পরে তখন ভাবলাম যে তাহলে লিখতে থাকি। বেশ কয়েকদিন লিখলাম। লেখার পরে তখন আমার মনে হলো কি, যে বইয়ের সামনে যারা সম্পাদনা করেন তাদের ফ্রন্ট পেজের নামটা থাকে। তো তখন আমার মনে হলো তাহলে সম্পাদনাটা নয় কেন, সম্পাদনাই তো করতে পারি। তো তখন সম্পাদনা করা, সম্পাদনা করতে করতে এরকম 5-6টা সম্পাদনা করেছি। তারপরে মনে হচ্ছে যে তাহলে প্রকাশনীটাই নয় কেন। তো তখন আমি কিছুই জানতাম না প্রকাশনীর ব্যাপারে, যে একটা প্রকাশনী কিভাবে হয় না হয় আমি কিচ্ছু জানতাম না। তারপরে সেগুলো শুনলাম যে ট্রেড লাইসেন্স এরকম বার করতে হয়। ট্রেড লাইসেন্স বার করলাম, ISBN অ্যাপ্লাই করলাম। তারপরে থেকে প্রকাশনীর যাত্রাটা শুরু হয় 2022 থেকে। আচ্ছা,
আচ্ছা, এই যে ভূতের গল্পের প্রতি ছোটবেলা থেকে একটা ভালো লাগা বা লেখাটাও তোমার বেশিরভাগ ভূতের গল্পই লেখো তুমি বলছিলে, তো সেক্ষেত্রে ভূতের কি কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে সেখান থেকেই কি? না, সেরকম কিছু ব্যাপার না। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে এবার এটা তো মানা না মানা সম্পূর্ণ যে যেভাবে বিশ্বাস করে তার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আত্মার তো কখনো মৃত্যু হয় না, তো কিছু কিছু জায়গায় অবশ্যই আমি নিজে ফিল করেছি। কিন্তু এবার যে এটা মানবেন যে না মানবেন, তো আমি ওটাই বলবো যে গল্পটাকে গল্পের মতনই ধরে নিতে। এরকম আমি ওই এক্সপিরিয়েন্স করেছি বলে লিখছি সেরকমটা না। আমার ভালো লাগে তাই আমি ভূতটা পড়ি, বা আমি ভালো লাগে বলেই ভূতটা লিখি। আচ্ছা তার সাথে কুইজের বইও লিখি। আচ্ছা, সেই যে কম্পিটিশনে প্রথম লেখা প্রকাশিত হলো, তারপরের অনুভূতিটা কেমন ছিল? আমি তো ভাবতেই পারি, মানে তখন কি বলুন তো, আমি এত জানতামই না জিনিসটা যে এরপরে কি হবে বা এরপরে যে বইতে প্রকাশ হবে, এইগুলো তখন আমার আদেও ধারণার বাইরে ছিল। তো তখন যখন এটা হয়েছে তখন একটা আলাদা, সত্যিই একটা আলাদা অনুভূতি হয়েছিল যে আমার বই লেখাটা বইতে বেরিয়েছে। আমি জানতামও না যে এরকমভাবে এরকম লিখে বইতে এরকম বার হওয়া যায় বা এরকম কিছু ব্যাপার, আমি সেগুলো জানতাম না। তারপর নেক্সট ব্রেকটা কিভাবে এলো? মানে প্রথম তো কম্পিটিশনের মাধ্যমে ঠিক আছে, বইয়ে একটা প্রথম ভূতের গল্প নিজের লেখা, আলাদা একটা সুন্দর অনুভূতি। তারপর কিভাবে এগোলে? তারপরে বিভিন্ন পত্রপত্রিকার সাথে আস্তে আস্তে দেখলাম যে তারা অনেক বিজ্ঞপ্তি প্রকাশ করেন, তো সেইগুলো দেখে দেখে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি। তো কন্ট্যাক্ট করার পরে তারপরে যে তারা যেরকম টপিকের উপরে লেখা দিতে বলেন, অনেক জায়গায় উন্মুক্ত থাকে, অনেক জায়গায় আবার টপিক থাকে, তো সেই রকম লিখে তারপরে যেগুলো সিলেক্ট হয়েছে, কিছু কিছু জায়গায় রিজেক্টও হয়েছে, এরকমও হয়েছে। আচ্ছা, এই প্রকাশনীর ব্যবসা যখন করবে ভাবলে, তো জেনারেলি দেখা যায় ছেলেরাই এই ধরনের বিজনেস করে থাকে, মেয়েদের খুব একটা দেখা যায় না প্রকাশনীর ব্যবসায়। তো তখন কোনো বাধার মুখে পড়েছো কি? ভীষণভাবে, মানে ভীষণভাবে পড়েছি। যখন 22 সালে আমি প্রথম প্রকাশনীটা তো করলাম, তারপরে 2 মাস পরে আমি প্রোগ্রাম করেছিলাম। প্রোগ্রাম করার পরে এবার তখন তো আমাদের প্রেস ছিল না, এবার প্রেস না থাকার জন্য অন্য কারোর থেকে ছাপতে হয়েছিল। তো এরকম যখন ছাপা টাপা হয়ে গেলে তারপরে আমাকে বলছে যে এইরকম দামে বই বিক্রি করছো, এরকম আবার হয় নাকি, এটা কি মাছের ব্যবসা? হ্যাঁ, এরকম হয় না, তো মেয়েরা কখনো প্রকাশক হতেই পারে না। কে বলেছিল এটা? একজন প্রকাশকই বলেছিল, সে আমার থেকে সিনিয়র, তখন তার বেশ নাম ছিল। এবারে সে আমাকে বলেছিল কথাটা, মেয়েরা কখনো প্রকাশক হতে পারে না, তুমি কি মাছের ব্যবসা করছো যে এরকম 2 টাকা লাভ রেখে বই করছো, এরকম হয় নাকি? মেয়েদের দ্বারা প্রকাশনী হয় না। সবাই ছেলেরা আছে। তো সেদিনকে যখন আমি বই নিতে গিয়েছিলাম ওখানে, এরকম আমি বসে আছি আর চারদিক দিয়ে সব ছেলেরা ছিল, মানে ওখানে সবাই ছেলেরা ছিল। তো বই আনতে গিয়েছি, তখন আমাকে এই কথাগুলো বলছে। আমি না তখন মাথাটা পুরো নিচু করেছিলাম। আমাকে বলছে যে আর 2 মাস হাতে টাইম আছে, 2 মাসও পুরো নেই, সামনে কলকাতা বইমেলা আছে, পারবে 30টা বই তুলে দেখাতে? তখন আমি মাথাটা নিচু করে বলেছিলাম যে হ্যাঁ পারবো। আমি শুধু ভাবছিলাম যে আমি কি করে তুলবো, আমি নিজেও জানতাম না, কারণ তখন সদ্য প্রকাশনী খুলেছি, কোথায় একক বইয়ের রাইটার খুঁজবো, কোথায় কি করব, আমি সত্যিই জানতাম না। কিন্তু সে বছর বইমেলা আমি 33টা বই করেছিলাম। ওই প্রথম আমার শুরু 2023 সালের বইমেলা, কলকাতা বইমেলা, ওটাই আমার প্রথম শুরু। কিন্তু সে বছরই আমি করেছিলাম। কেউ যদি আমাকে কিছু বলে, তো সেইটা আমার একটা মনে না জেদ চেপে যায় যে না, আমি এইটা যখন বলেছি তো আমি এটাই করব। তো আমি সেই জেদের বসেই আমি করেছিলাম। আমি মানে যখন কাজ করি তখন আমি পাগলের মতন কাজ করি, মানে খাওয়া ঘুম এরকম কিছু থাকেই না। আমার মা অবধি বিরক্ত হয়ে যায় যে এটা কি হচ্ছে, বাবা সারাক্ষণ বলে যে কি সারাদিন মানে কাজ করে যাচ্ছি। কিন্তু যখন আমি কোনো মনে করি যে কোনো চ্যালেঞ্জ আমি নিয়েছি, সেটাকে যদি অ্যাকসেপ্ট আমি করি, তো সেটা আমি ফুলফিল করি। আচ্ছা, এই যে বলছিলে যে পাবলিকেশনের ব্যবসায় এরকম এত কিছু নেগেটিভ শোনার পরেও যে 33টা বই পাবলিশ হলো, তারপর লাভের মুখ দেখতে পেয়েছিলে? মানে এই ব্যবসার ক্ষেত্রে তো এটা থাকেই যে লাভ লোকসানের একটা ভয়, আর সেখানে তুমি বলছো যে তোমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না এই সংক্রান্ত ব্যবসার। লাভ লোকসানের ব্যাপার তো, লোকসানের কথা প্রথম বলি, তখন যার থেকে ছাপি বলছিলাম, তো তখন না প্রকাশনীতে আরো একজন আমার সাথে ছিল। আচ্ছা, হ্যাঁ, তো এবারে তাকে জয়েন্ট পার্টনারশিপ ওরকম কিছু নয়, মানে আমার নামেই টোটালটা ছিল, সে ছিল। হ্যাঁ, তো তাকে আমি হ্যাঁ ঠিক আছে তুই অ্যাজ এ পার্টনার থাক, তাকে ভাইয়ের মতনই দেখতাম। তখন আমার না অনলাইন ট্রানজাকশন ছিল না, তো অনলাইন ট্রানজাকশন না থাকার জন্য তার অ্যাকাউন্টেই সমস্ত টাকাগুলো জমা হতো।
সে কি করলো, সে তো পুরো টাকাগুলো সমস্ত কিছু মেরে দিল, সমস্ত কিছু করলো, নিজে টাকাগুলো নিয়ে নিল, নিয়ে আমাকে 10,000 টাকা ধার করিয়ে দিয়েছিল তখন যার কাছে বই ছাপতাম তার কাছে। তো সেই 10,000 টাকা আমি আবার নিজেই শোধ দিয়েছিলাম। তারপরে তাকে আমি বলেছি বাবা তুই যা, আমি আর তাকে রাখিনি। তারপরে থেকে আমি আর কখনোই কোনো কাউকে আমি ইনভলভ করিনি, থাকলে বাড়ির মধ্যেই থাকুক, নাহলে দরকার নেই। মানে আমি একটা জিনিস না খুব বুঝেছি যে নিজের যে ব্যবসাটাই থাকুক, যতক্ষণ সম্ভব চেষ্টা করতে নিজে বা নিজের ফ্যামিলি মানুষদের সাহায্য নিয়েই করার, আমি এটা বলবো। কারণ বাইরে থেকে নিলে না, আপনার কাছে যখন আসবে সে তখন খুব ভালো সেজে আসবে, কিন্তু তার ভিতরে কি থাকে না, সেটা যতক্ষণ তার সাথে না মিশছেন বা তাকে ব্যবহার না করছেন আপনি জানতে পারবেন না। কারণ আমি কখনোই চাইনি যে লেখকরা ঠকে যাক বা এরকম কিছু হোক, আমি সেটা কখনো চাইনি। মানে বিষয়টা এরকম যে প্রথম ব্যবসা, প্রথম চ্যালেঞ্জ, আর সেখানে একটা বিশ্বাসঘাতকতার শিকার। একদমই তাই, প্রথমেই মানে এমন একটা ধাক্কা খেয়েছি না। তো প্রথমে এরকম ধারের একটা ব্যাপার, কোনো কিছু লাভ হলো না, প্লাস 10,000 টাকা ধার। তারপরে গিয়ে আবার যখন করলাম, বই আনতে গেলাম, তখন ওইরকম একটা চ্যালেঞ্জ। তারপরে সেইটা আবার 33টা বই করা। তারপরেও মনে হয়েছিল যে কন্টিনিউ করব, মনে হয়নি যে না এরপর আর করবো না, রিস্ক নেওয়ার দরকার নেই? একবারও মনে হয়নি। কারণ আমার মনে হয়েছিল যে না, আমি এটা যখন শুরু করেছি, নাচটা তো যেরকম আছে ঠিকই আছে, অসুবিধার কি আছে, নাচ তো নাচের মতন চলছে, এটাতে করব না কেন? ছেলেরা করে না বলে কি মেয়েরা এতটাই পিছিয়ে থাকবে যে একটা বইয়ের ব্যবসা করতে পারে না? তাহলে তো যে আমাকে কথাগুলো বলেছিল, তাহলে তার কথাটাই তো সত্যি প্রমাণ হয়ে যাবে। আমি তো এটা কখনো চাইনি যে মেয়েদের এরকমটা হোক, আর চাইনি বলেই হয়তো আজকে ভগবানের আশীর্বাদে আমি 4টে বছর ধরে এখন অবধি ঠিকঠাকভাবে টিকে আছি। 450-র উপরে বই করা আমার হয়ে গিয়েছে। 450-র উপর বই প্রচুর একটা বড় সড়ো নাম্বার, মানে এই 4 বছরে দাঁড়িয়ে। তো এই যে জার্নি, এই জার্নিতে পাশে কাকে পেয়েছিলে? পাশে প্রথম থেকে মাকে পেয়েছিলাম, বাবাকেও পেয়েছিলাম, কিন্তু ওদের মনে একটা সংশয় ছিল যে মানে নতুন বিজনেস হলে যেরকম হয় আর কি। আমার বাবা নিজেই বিজনেসম্যান, কাঠের ব্যবসা আছে ওনার, কিন্তু ওরা মানে বইয়ের ব্যবসাটা ঠিক কেমন হবে না হবে ওরা নিজেরা বুঝতে পারতো না যে কেমন হবে। তো তারপরে যখন এরকম ঠকার পরে যখন এরকম ব্যাপার হচ্ছে আস্তে আস্তে, তখন ওই 2022 সালের শেষের দিকেই আমার যে উঠবি তার সাথে তখন আমার পরিচয় হয়। তখন বলে যে ঠিক আছে ছাড়ো, নিজেদের মতন করে শুরু করা যাক। তো তখন 23 সাল অবধি প্রকাশনী পুরোপুরি করেছি। তো 23 সালের বইমেলার সময়তে কি হয়েছে, বই করতে দিয়েছি, আমি বই করে সমস্ত টাকা পেমেন্ট করে রেখে দিয়েছি। আমি বই আনতে গিয়ে শুনছি তখন ওইবার মনে হয় 50টার উপরে বই ছিল। 11 জনের বই সে দেখেইনি, সে টোটাল দেখেনি, যে ছাপবে দেখেইনি। আমি বলছি এতটা মানুষ ইনরেসপন্সিবল কি করে হতে পারে বলুন? তখন আমি ভাবলাম যে না, এইভাবে না হতে পারে না। মানে কলেজ স্ট্রিটের ওখানে দাঁড়িয়ে আমি তখন রীতিমতো কাঁদছি, মানে কিছুক্ষণ পরে বই প্রকাশ আছে, রাইটাররা আসবেন, অথচ ওদের বই ছাপাই হয়নি, নাকি দেখেনি। তারপর সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করা গেল? আমি রীতিমতন কাঁদছি। তারপরে তাদেরকে ফোন করে আমি বললাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে। তো তারা যেহেতু আমাকে মানে প্রচণ্ড ভরসা করেন, আমি এটা সত্যি ভীষণভাবে আমি নিজেকে মনে করি আশীর্বাদ ধন্য, কারণ তারা আমাকে প্রচুর পরিমাণে ভরসা করে। আর তারা ভরসা করে বলেই না তাদের লেখা বা তাদের টাকা সমস্তটাই তারা দেয় বিশ্বাস করে। আমি যখন বললাম এরকম, বললো ঠিক আছে তাহলে কবে কি হবে? তো আমি বললাম ঠিক আছে, আমাকে আর 3-4টা দিন সময় দিন। তো তারপরে আবার পরের দিন সারাদিন থেকে বই করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে ঠিক আছে আমি বলেছিলাম যে দেখুন আমার যেহেতু করা হয়ে গিয়েছে পেমেন্ট, আপনি কোথা থেকে করবেন আমার জানার দরকার নেই, আমার রাইটারগুলোর ফেস লস হোক আমি সেটা করতে দেবো না। তো ওদের যাতে ফেস লস না হয় আপনাকে যেভাবে হোক ছেপে দিতেই হবে। তারপরে ছেপে দিয়েছিল, অল্প কপি করেই ছেপে দিয়েছিল, কিন্তু দিয়েছিল। তো দেওয়ার পরে তারপর সেই সিচুয়েশান ম্যানেজ করা হয়। এই সিচুয়েশানটা দেখার পরে তখন আমার উর্বি বললো যে আর দরকার নেই, এরকমভাবে আর হচ্ছে না। মানে আজকে প্রকাশনীটা ইন্ডিভিজুয়াল করার পরেও যখন এইরকম সমস্যা হচ্ছে, তখন কি করব? তাহলে এক কাজ করি, প্রেসই খুলে নিই। বেশ, তোমার এই প্রেসের জার্নি সেটা আমরা শুনবো, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর সঙ্গে। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন
বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। জেলা বিরতির পর আজ আমাদের সাথে রয়েছেন মৌমিতা ব্যানার্জি, সৌনিতা পাবলিকেশনের কর্ণধার। আমরা মৌমিতার সাথে আড্ডা মারছিলাম এতক্ষণ যে তার শুরুর দিনের জার্নিটা ঠিক কেমন ছিল সেটা নিয়ে কথা বলছিলাম। এই পাবলিকেশন চালানোর পর তোমার তারপরে তুমি সিদ্ধান্ত নাও যে তোমার নিজস্ব প্রেস খোলার জন্য, সেটাই বলছিলে। তো তারপর সেই জার্নিটা কিভাবে শুরু হলো? তো যখন এরকম প্রেসের ব্যাপারটা হয় তখন প্রেসের জন্য তো আলাদা সব কিছু সেট আপ লাগে, মেশিন লাগে, সব কিছু লাগে। তো তখন আমার বাবা কিন্তু পুরোপুরিভাবে হেল্প করেছিল। আমার বাবা টাকা দিয়েছিল, তার থেকেই কিন্তু প্রথম মেশিন কেনা। সেটা দিয়েই আমরা মেশিন কিনি। তো মেশিন কিনে তারপরে সেট আপ করা, তারপরে নিজেরা প্রিন্ট করা শুরু করি, করে এখন খালি বাঁধিয়ে নিই, ব্যাস এইটুকুই। কিন্তু পুরোপুরি যে প্রিন্টের জন্য যে বইমেলার সময় যে বিশাল চাপ থাকে, সত্যি কথা বলতে ওইভাবে অনেকের ক্ষেত্রে দোষও দেওয়া যায় না, কারণ কি এত হিউজ প্রেশার থাকে না, আমরা নিজেরাও জানি। এখন যেহেতু অন্যান্য প্রকাশনীরা কাজ করে আমাদের থেকে ছাপে, তো আমরা নিজেরাও জানি যে কতটা পরিমাণে প্রেশার থাকে। তখন মানে মাথা পুরো খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়, এমন বইয়ের প্রেশার থাকে। তো সেইগুলো সিচুয়েশন সব কিছু সামলাতে হয়, কিন্তু তাও সবসময় চেষ্টা করি যে যাদেরকে যে কথা দিয়েছি, যে কমিটমেন্ট রেখেছি, সেই সময়তেই আমরা তাদেরকে বই দিয়ে দেব, তাদের বই সেই সময়তেই পাবলিশ করব। আচ্ছা, তোমার ছোটবেলা থেকে তোমার কেরিয়ার তো শুরু নাচ নিয়ে, একদম ছোট থেকে নাচ শেখো এবং নাচ শেখাও, এখন নাচের পরীক্ষকও এবং বিভিন্ন জায়গায় নাচের কম্পিটিশনেও গেছো, কোরিওগ্রাফি করেছো। তো নাচটাকে কেরিয়ার না করে এই পাবলিকেশনে যখন এলে, তখন তোমার ভয় লাগেনি যে নাচ এটা তো আমার ভালোবাসার জায়গা, এটা যদি কোথাও গিয়ে নষ্ট হয়ে যায়? না, ভয় ওইভাবে লাগেনি, কারণ দুটোকে ব্যালেন্স করে তো নিয়েছি, এখনো নিচ্ছি, ওই জন্য অসুবিধা হয় না। নাচটার জন্য নাচের আলাদা জায়গা, নাচের জন্য সময় দিতে পারো এত কিছু সামলে? দিতে পারি, হ্যাঁ। হয়তো সময়টা এখানে একটু বেশি হলে ওখানে একটু কম, এরকম ব্যাপারটা হয়। কিন্তু দুটোকেই সামলাই, দুটোকেই সামলাই। মাঝে মাঝে মা বকা দেয়, হ্যাঁ নাচটা এখন ঠিকঠাক প্র্যাকটিস হচ্ছে না। হ্যাঁ, অনেক সময়তেই ঠিকঠাক পরিমাণে প্র্যাকটিস হয় না, সব কিছু সামলিয়ে হয়ে ওঠে না, কিন্তু করি, নাচ এখনও করি। কারণ এখন নিজের করার থেকে বেশি পরীক্ষা নিতে যেতে হয় বা জাজমেন্ট করতে যেতে হয়, এগুলো তো অনেক বেশি থাকে, সেগুলো বেশি সামলাই। পরীক্ষক কোন একটা জায়গার বলছো? সুরভারতীর। সুরভারতীর পরীক্ষক, সেটা কত বছর হলো? ওটাও 4 বছরই হয়েছে। আচ্ছা, তুমি নাচের কোন জনরায় নাচ আমার করো? কত্থক। কত্থক, আচ্ছা। নাচ কি তুমি শেখাও? হ্যাঁ, নাচ শেখাও, প্রেস আছে, তারপর পাবলিকেশনের দায়িত্ব, মানে সারাদিন তো প্রচন্ড ব্যস্ততার মধ্যেই কাটে। তাহলে সবকিছু ব্যালেন্স করো কি করে? মন্ত্রটা কি? কোনো মন্ত্রই না, ইচ্ছা শক্তিটাই হচ্ছে সব থেকে বড় মন্ত্র। তাছাড়া যখন আমি মানে বাড়িতে থাকি, সময় পাই, তখন আমি রান্নাও করি। আমার রান্না করতে ভালো লাগে, সেজন্য আমি রান্নাটাও করি। আচ্ছা, নাচের প্র্যাকটিস করার সময় পাও? পাই। কখন করো? মানে ওইটা মোটামুটি সকালের দিকেই করি, আচ্ছা, 9টা 9:30 করে এরকম করি। সব সময় যে টাইমটা একদম ঠিকঠাক থাকে এরকম তো ব্যাপার না, কিন্তু করে নিই। তারপর তো এমনি প্রেসে যারা কাজ করে বা তোমার পাবলিকেশনে যারা কাজ করে তাদের সাথে কোঅর্ডিনেট করাটাও তো একটা বিষয়। কারণ হ্যাঁ, ছাপাটার ক্ষেত্রে হয়তো প্রেসের যে কর্ণধার আছে শান্তনু মুখার্জি, সেই সব কিছু দেখে, ছাপাটার ব্যাপারে এখন ও নিজেই ছেপে নেয়। কিন্তু কাগজ কেনা থেকে শুরু করে বাদবাকি যারা বই করবেন তাদের সাথে কথা, যারা কাজ করছে তাদেরকে সমস্তটা বুঝিয়ে দেওয়া, তাদের সমস্তটা করা, বা হচ্ছে বইগুলো বাঁধানো, সেগুলো সব আমি নিজেই করি। আর নাচ নিয়ে এখন কি ভাবনা রয়েছে? নাচ নিয়ে এখন তো কোরিওগ্রাফি করার কথা আছে, সেইগুলোই করব। আর তাছাড়া কোথায় কোরিওগ্রাফি করার কথা আছে? কোরিওগ্রাফিটা বাংলারই একটা চ্যানেলের সাথে করার কথা আছে, একটা বড় চ্যানেলের সাথেই আমার হয়ে গিয়েছে এগ্রিমেন্ট, অনেকদিন আগেই হয়েছে। তাহলে আমরা টিভিতে দেখতে পাবো? হ্যাঁ। আচ্ছা, অসম সরকারের থেকে পুরস্কারও তো পেয়েছিলেন আপনি নাচের জন্য, সেটা একটু যদি বল। ওটাও 2022 সালে, ওটা হচ্ছে নিত্যবিভূষণ অ্যাওয়ার্ড, ওখান থেকে পেয়েছিলাম। সেই সময়তেও আমি আর মাই গিয়েছিলাম আসলে, আচ্ছা, ওখান থেকে গিয়ে আনা। তোমার যেই পুরো জার্নিটা, নাচ, তার সাথে প্রেস, পাবলিকেশন, সব কিছু, পরিবারের সাপোর্ট কতটা ছিল? পরিবারের সাপোর্ট বরাবরই প্রথম থেকে পুরোটাই ছিল। আর অনুপ্রেরণা? অনুপ্রেরণা তো অনেকেই আছে, মানে অনুপ্রেরণা মা আছে, বাবা আছে, বা আমার যে উর্বশী নিজেও আছে। কারণ এরা তিনজন না মানে ভীষণভাবে সাপোর্ট করে।
আমার দিদি আছে একজন, সে দিদি, আমার দিদিন ভীষণভাবে আমাকে সাপোর্ট করে, মানে আমি যে কাজই করি হ্যাঁ ঠিক আছে তুই করছিস তো ঠিক আছে, এরকম ব্যাপার। শুধু নাচের জন্য না, আমরা প্রকাশনীর জন্য অনেক জায়গা থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও পেয়েছি। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে দেখে তো অনেক মেয়েরই ধরো ইচ্ছে হতে পারে যে আমরাও একটা প্রকাশনী খুলবো বা আমাদেরও বই আমরা পাবলিশ করব, তো তাদের জন্য কি টিপস দেবে? দেখুন, টিপস বলতে আমি শুধু এটাই বলবো, ইচ্ছা শক্তি থাকতে হবে আর সৎ অবশ্যই থাকতে হবে। কারণ আজকে আমি আপনাকে ভরসা করছি, আপনি নতুন খুলেছেন বা যে কোনো কারণে আমি আপনাকে ভরসা করছি, কিন্তু দুদিন পরে আমি যদি দেখি আপনি ফ্রড হন বা আপনি আমার কমিটমেন্টগুলো ঠিকঠাক করে রাখছেন না, তাহলে তো আমাকে মানে রাখবে না আর, তাহলে তো আমার কাছে একবারই আসবে, সেকেন্ড টাইম তো আসবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো সততাটা সবসময় রাখতে হবে। আমি অনেক সময় এটা হয় প্রকাশনী, তো প্রকাশনীর ক্ষেত্রে অনেকে বই পাবলিশ করেন, এবার বইয়ের তো ধরুন একটা মিনিমাম একটা ভালো মতন অ্যামাউন্ট থাকে, ওই টাকাটার উপরে যদি আপনি লোকটা ছাড়তে পারেন তবে গিয়েই আপনি সাকসেসফুল হবেন, না হলে কিন্তু কখনোই হবে না। ওই টাকাটার উপরে যদি লোকটা ছেড়ে যদি মনে করতে পারি যে আমার নিজের কাছে থাকার পরেও যে না ওটা অন্য মানুষের টাকা, আমার তার সমস্ত জিনিসগুলোকে আমাকে ফুলফিল করতে হবে, তারপরে যদি কিছু বেঁচে থাকে সেইটা আমার, তো তখনই আমি সেই জিনিসটাকে সাকসেসফুল করতে পারবো, না হলে কিন্তু হবে না। আজকে চলবে, কালকে সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে। এরপর আর কি স্বপ্ন রয়েছে? এরপরে কলেজ স্ট্রিটে একটা আউটলেট আলাদা করে নেওয়ার ইচ্ছা আছে, আর এমনি তো প্রেসের জন্য আলাদা সেট আপ করাই আছে, কিন্তু তাও ইচ্ছা আছে কলেজ স্ট্রিটের যদি বড় করে আউটলেট নিয়ে নিই তো সেখানে আলাদা করে বই বা প্রেসের পুরোটাই ওখানে রেখে দেবো, এইটা ইচ্ছা আছে। ঠিক আছে, তুমি তোমার পথে আরো এগিয়ে যাও। অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। মৌমিতার লড়াইয়ের গল্পটা আমরা শুনলাম, কিভাবে তার পাবলিকেশনের যাত্রা শুরু এবং কিভাবে তারপর প্রেস এবং একই সাথে তার নাচের যে শখ রয়েছে সেই সব কিছুকে কীভাবে ব্যালেন্স করে সে তার জীবনে এগিয়ে চলেছে, সেই গল্পই এতক্ষণ শুনলাম আমরা। তার একটাই কথা যে ইচ্ছে শক্তি যদি ঠিক থাকে তাহলে মানুষ ঠিকই তার লক্ষ্যে পৌঁছতে পারবে। আজকের মতো বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার। খুব বাচ্চা বয়স থেকে জিনিসটা করছে, তো যে করবে ঠিক জায়গায় দাঁড়াতে পারবে কি না, তারপরে সব দিক দিয়ে গুছিয়ে করতে পারবে কি না, এটা নিয়ে একটা খুব চিন্তা ছিল। নাহলে তারপরে যখন দেখলাম যে না পরপর সে খুব ভালো করছে, তখন কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল যে আমার এই মেয়েটা ছোট্ট থেকে অনেক কষ্ট করে ওকে মানুষ করেছিলাম, তা ও আজ একটা জায়গায় এসে দাঁড়িয়ে নিজের পাটাকে শক্ত করেছে। আমি চেয়েছিলাম ও নাচটা নিয়েই দাঁড়াক, কিন্তু নাচটাও ওর পাশাপাশি সেইভাবেই চালাচ্ছে এবং সেই সাথে প্রকাশনীর ব্যবসাটাও ও খুব সুন্দরভাবে চালাচ্ছে।